Okay. So, outline of today's lecture, as I've already mentioned, that the topic of today's class is power diode. তো আমরা আজকে দেখে নেব যে পাওয়ার ডায়োড বলতে আমরা কি বুঝি, পাওয়ার ডায়োডের কাজ কি, কিভাবে কাজ করে, পাওয়ার ডায়োডের স্ট্রাকচার কিরকম, এবং একটি পাওয়ার ডায়োড কি করে একটি নর্মাল যে লো পাওয়ার সিগন্যাল ডায়োডের থেকে আলাদা, কেন এটা ডিফারেন্ট, কেন আমরা আলাদা করে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সে পাওয়ার ডায়োড পড়ছি। আর আরেকটা কথা বলে রাখি, যারা অফলাইনে ক্লাস করোনি আগের দিন থিওরি ক্লাসেস, সেটা হচ্ছে যে যেহেতু তোমাদের সাবজেক্টের নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, এরকম এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স 1, তাহলে মানে স্বাভাবিকভাবেই তোমাদের সিক্স সেমিস্টারে এটার অ্যাডভান্সড ভার্সনটা থাকবে, মানে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স 2। ঠিক যেইভাবে তোমরা পড়েছিলে অ্যানালগ ইলেকট্রনিক্স 1 in the third semester and analog electronics 2 in the fourth semester. Now, what you are going to learn in this particular subject and why this subject is so called, মানে কেন এরকম নাম দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, তার কিছু কারণ। সেটা হচ্ছে যে আমরা যখন ইন্ডাস্ট্রির কথা ভাবি জেনারেলি, তখন আমাদের সবসময় মাথায় একটা জিনিসই চলে আসে, সেটা হচ্ছে আহ মানে লার্জ স্কেলে কোনো কাজ হচ্ছে, তাই তো। জেনারেলি আমরা যখন ইন্ডাস্ট্রি বুঝি, যদিও এখন স্মল স্কেল ইন্ডাস্ট্রির কনসেপ্ট নিশ্চয়ই আছে, মিডিয়াম স্কেল, লার্জ স্কেল, স্মল স্কেল ইন্ডাস্ট্রির একটা কনসেপ্ট সবার মধ্যে আমরা সবাই জানি, কিন্তু আমরা যখন ইন্ডাস্ট্রির কথা ভাবি তখন সেখানে মাসের কথা ভাবি। মাস মানে হচ্ছে যে আহ ধরে নাও একটা ল্যাব করছো তোমরা, তো ল্যাব যখন করছো তখন কি হয় যে যেরকম কালকে গতকাল তোমরা অফলাইনে একটি ল্যাব করেছো টু স্টাডি দ্য সুইচিং ক্যারেক্টারিস্টিক্স অফ আ পাওয়ার ডায়োড। সো ইউ হ্যাভ হ্যান্ডেলড a power diode. The number of that power diode was BA157. তো একটি পাওয়ার ডায়োড ইউজ করে রেজিস্ট্যান্স একটা ইউজ করেছিলে অফ 100 ওহম, এবং সার্কিটটা খুব সিম্পল ছিল, ইউ রিকোয়ার ওয়ান সিআরও অ্যান্ড ওয়ান ফাংশন জেনারেটর। তাহলে একটা ফাংশন জেনারেটর, একটা সিআরও, ডায়োড, আর একটা লোড রেজিস্ট্যান্স, এই চারটে কম্পোনেন্ট, এবং অবভিয়াসলি তোমরা কিট ইউজ করে করেছো। তো ফাইনালি ইউ হ্যাভ মেজার্ড দ্য প্যারামিটার্স লাইক অ্যাম্পলিটিউড, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, রিভার্স রিকভারি টাইম, অল দিস থিংস। এবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে যখন তোমরা ইন্ডাস্ট্রিতে ধরো এর পরে তোমরা আফটার সিক্স সেমিস্টার ইউ you will start to work in some industry. Okay, say you obtained you will get a job, for example, and you will start your work in an industry. তো ইন্ডাস্ট্রি তো আমরা খুব বলি এই ওয়ার্ডটা, তো জেনারেলি আমরা ইন্ডাস্ট্রি বলতে সবসময় আমাদের মাথায় চলে আসে যে অবভিয়াসলি একটা ইন্ডাস্ট্রি মানে কোনো ছোট একটা তো ল্যাব নয়, কি ছোট একটা কোনো একটা, ইট ইজ হতে পারে একটা ইন্ডাস্ট্রি ওয়ান রুম কোম্পানিও হতে পারে, ইট ইজ পসিবল। কিন্তু জেনারেলি আমরা যেটা বুঝি যে ইন্ডাস্ট্রিতে কি হয়, যে হাই ভোল্টেজ, হাই কারেন্ট, হাই টেম্পারেচার, হাই পাওয়ার তে কাজ হয়। ওকে, বাট whenever we talk about our ল্যাবরেটরি অ্যাপ্লিকেশন, যেরকম তোমরা গতকাল প্র্যাকটিক্যাল করেছো, সেখানে কি করেছো, আমরা জেনারেলি কত ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, পিক টু পিক ভোল্টেজ কত ছিল গতকাল, মনে আছে কারো অ্যাপ্রক্সিমেটলি কত ছিল পিক টু পিক ভোল্টেজ? 8.4 ভোল্ট। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি 9 ভোল্ট কি 10 ভোল্ট ম্যাক্সিমাম আমরা অ্যাপ্লাই করেছি গতকাল। তো অবভিয়াসলি যখন তোমরা ইন্ডাস্ট্রির কথা ভাববে, দেখো ইন্ডাস্ট্রিতে অনেক সেগমেন্ট থাকে, দ্যাট ইজ ট্রু। এরকম নয় যে এটা ইন্ডাস্ট্রিতে কোনো লো ভোল্টেজ বলে কোনো কনসেপ্টই নেই, তা নয়। ইন্ডাস্ট্রিতেও ওখানেও হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, মিডিয়াম ভোল্টেজ, এরকম রেঞ্জে কাজ নিশ্চয়ই হয়। কিন্তু জেনারেলি আমরা যখন ইন্ডাস্ট্রির কথা ভাবি, উই অ্যাকচুয়ালি থিঙ্ক অ্যাবাউট হাই পাওয়ার,
high voltage, high current applications, and also to some extent high temperature, depending on the type of the industry. যদি কোনো গ্লাস ফ্যাক্টরি হয় যেখানে গ্লাস তৈরি হচ্ছে, হ্যাঁ, তো সেখানে অবভিয়াসলি হাই টেম্পারেচারে কাজ হচ্ছে। and how this high temperature furnace has been created, কি করে ক্রিয়েট করা হলো একটা হাই টেম্পারেচার ফার্নেস? অবভিয়াসলি তার জন্য হাই ভোল্টেজ লেগেছে, হাই কারেন্ট লেগেছে। ওকে, আবার তুমি কনসিডার করে নাও তোমরা যেটা রেলওয়ে, আমরা যে ট্রেনে ট্রাভেল করি তার যে ওভারহেড লাইন বা আমাদের ইলেকট্রিক্যালের যে ট্রান্সমিশন লাইন, সেখানেও হাই ভোল্টেজ থাকে। হ্যাঁ, সেখানেও কিন্তু পাওয়ারটা ডিস্ট্রিবিউট করতে হয়। তো এরকম অনেক ইন্ডাস্ট্রি রয়েছে। আবার যদি তুমি চলে আসো, তোমরা যদি অন্য সেগমেন্টে চলে আসো, সফটওয়্যার ইন্ডাস্ট্রি, তো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আবার হাই ভোল্টেজের কোনো ব্যাপার নেই সেইভাবে, ডিপেন্ডিং অন দ্য অ্যাপ্লিকেশন। সবই তো সফটওয়্যার হচ্ছে ওখানে, তো উই ডোন্ট রিকোয়ার সাচ ভেরি হাই ভোল্টেজ। বা সো আমরা কি কনক্লুড করতে পারি যে ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ দ্য ইন্ডাস্ট্রি আমরা সেই সেই ভোল্টেজ নিয়ে কাজ করব। এইবার তাহলে একটা জায়গায় আমরা আসতে পারলাম, একটা কনক্লুশনে আমরা আসতে পারলাম যে তোমরা যে সাবজেক্টটা পড়ছো বা পড়বে, ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স, তার একটা কারণ হচ্ছে যে যেই যেই ডিভাইস গুলো হাই কারেন্ট হাই ভোল্টেজে আমরা ইউজ করতে পারি, বা হাই কারেন্ট হাই ভোল্টেজ যেই ডিভাইস গুলো উইথস্ট্যান্ড করতে পারে, মানে সহ্য করতে পারে, সেই সেই ডিভাইস গুলো সম্বন্ধে তোমরা জানো, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যে তোমাদের জানতে হবে যে এই প্রত্যেকটা ডিভাইস যেগুলো তোমরা পড়বে, তার মধ্যে কয়েকটা ডিভাইস তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে পড়েছো, কিন্তু সেগুলো সেগুলো তোমরা কিভাবে পড়েছো? সেগুলো লো পাওয়ার অ্যাপ্লিকেশন বা মিডিয়াম পাওয়ার অ্যাপ্লিকেশনের জন্য পড়েছো। যেরকম রেকটিফায়ার সার্কিট, রেকটিফায়ার সার্কিট তোমরা কি দিয়ে তৈরি করতে? হোয়াট ওয়াজ দ্য অ্যাক্টিভ কম্পোনেন্ট ইন দ্য রেকটিফায়ার সার্কিট? বলো। রেকটিফায়ার সার্কিট নিশ্চয়ই মনে আছে তোমাদের। এনিওয়ান? আনসার দাও, ইন্টারাক্ট করো, যেভাবে অফলাইনে ইন্টারাক্ট করেছো সেইভাবেই অনলাইনেও ইন্টারাক্ট করো। একটা রেকটিফায়ার সার্কিটের প্রথমে একটু শুনে নি, রেকটিফায়ার সার্কিটের মধ্যে আমরা কি কি ইলেকট্রনিক কম্পোনেন্ট ইউজ করে একটা রেকটিফায়ার সার্কিট বানাতাম, বলো। এনিওয়ান? ম্যাম রেকটিফায়ারের মেন কম্পোনেন্ট হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট, দ্যাট ইজ এ ডায়োড। যদি ফুল ব্রিজ হয় তো চারটে লাগবে, যদি হাফ ব্রিজ হয় তো দুটো লাগবে। ফুল ব্রিজ নয়, ফুল ওয়েভ আর হাফ ওয়েভ। হ্যাঁ, হ্যাঁ সরি, হ্যাঁ, ফুল আর ফুল হাফ ব্রিজ ব্রিজ। হচ্ছে ইনভার্টার, হ্যাঁ ফুল ব্রিজ ইনভার্টার, সরি। এটা আলাদা। হ্যাঁ, তো ডায়োড লাগবে। তো কি ধরনের ডায়োড লাগে আমাদের? হোয়াট ইজ দ্য নেম? অনেক ধরনের ডায়োড তো অ্যাভেলেবল মার্কেট। ডায়োড লাগবে। পিএন জাংশন ডায়োড, বা আমরা এটাকে বলতে পারি রেকটিফাইং ডায়োডস। Rectifying diode। রেকটিফাইং ডায়োডস আমরা ইউজ করি। তো জেনারেলি আমরা যখন ল্যাব পড়িয়েছি তোমাদের, তোমরা জেনারেলি যে ডায়োড গুলো ইউজ করেছো সেটা হচ্ছে 1N400X সিরিজের যে ডায়োড গুলো সেগুলো ইউজ করেছো। এবার যদি আমি বলি যে তোমাদের একটা রেকটিফায়ার বানাতে হবে, কিন্তু সেই রেকটিফায়ারের আউটপুট ভোল্টেজটা হাই হবে, এবং সেই ডায়োড গুলোকে হাই পাওয়ার এবং হাই ভোল্টেজে কাজ করতে হবে, মাচ হায়ার দ্যান দ্য লো ভোল্টেজ রেঞ্জ। তাহলে কি আমরা ওই 1N4007 এর 1N400X যে সিরিজ, সেইগুলো কি ইউজ করতে পারবো, এই ডায়োড গুলো? বা আরো আছে 4148, আরো অনেক নাম্বারস রয়েছে, সেগুলো সেই ডায়োড গুলো কি আমরা ইউজ করতে পারবো? অবভিয়াসলি না। কেননা ওই ডায়োড গুলোর যে স্পেসিফিকেশন, সেগুলো ম্যাক্সিমাম 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করাতে পারে। মানে ম্যাক্সিমাম 1 অ্যাম্পিয়ার কারেন্ট, আমি বললাম ম্যাক্সিমাম। 1 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু অনেক হিউজ কারেন্ট। তো 1 অ্যাম্পিয়ার কারেন্ট ম্যাক্সিমাম পাস করাতে পারে। এবং আরো কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এটা কিন্তু ফরওয়ার্ড কারেন্টের কথা বলছি, নট দ্য রিভার্স কারেন্ট। তো ফরওয়ার্ড কারেন্ট মানে যখন একটা ডায়োড অন কন্ডিশনে রয়েছে,
তোমাদের আমি গতকালকেও বলছিলাম যে আমরা একটা পিএন জাংশন ডায়োডকে খুব ইজিলি একটা বাইস্টেবল সুইচ হিসেবে ইউজ করাতে পারি। প্রত্যেকের মনে আছে, আগের দিনও অফলাইন ক্লাসে বলছিলাম, আমি আগেও বলেছি সেকেন্ড ইয়ার ক্লাসে, এবং গতকালকেও বলেছি। যারা গতকাল ক্লাস করেছো একটু রেসপন্ড করো যে আমি হ্যাঁ ম্যাম। বলছিলাম। হ্যাঁ, তো একটা একটা ডায়োড, একটা পিএন জাংশন ডায়োডকে আমরা খুব ইজিলি একটা সুইচ হিসাবে ইউজ করতে পারি, কিন্তু সেই সুইচটা কি সুইচ হবে? স্ট্যাটিক সুইচ, নট ইলেকট্রোমেকানিক্যাল সুইচ। ওকে। আচ্ছা, আরেকটা কথাই মেনশন করে রাখি, আমি যা যা আজকে পড়াচ্ছি, তোমরা আজকে সন্ধ্যেবেলা একটা সেলফ টেস্টের কোয়েশ্চেন্স পাবে, কিছু কোয়েশ্চেন রাতের দিকে। তো সেগুলো তোমরা করে কিন্তু সাবমিট করবে। তো দ্যাট উইল ক্লিয়ার ইউর নলেজ, এবং তোমরা কতটা বুঝতে পারলে সেটা আমিও জানতে পারবো। আচ্ছা, তো তাহলে যেটা বলতে চাইছি যে তাহলে সেই সুইচ গুলো যেগুলোকে আমরা ভোল্টেজ হাই লো বা ভোল্টেজের যে পোলারিটি সেটাকে ফরওয়ার্ড রিভার্স করে, মানে ডায়োডকে ফরওয়ার্ড রিভার্স বায়াস করে আমরা একটা ডায়োডকে বাইস্টেবল সুইচ হিসাবে, স্ট্যাটিক সুইচ হিসাবে কাজ করাতে পারি। তো স্ট্যাটিক কথাটার মানে কি বলেছিলাম? ফিক্সড, কোনো মুভমেন্ট হবে না। যখন তোমরা একটা পিএন জাংশন ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করো, কি ফরওয়ার্ড বায়াস থেকে রিভার্স বায়াস করছো, তখন কি তার কোনো পার্ট তোমাদের কি মুভ করতে হয়? সেখানে কি কোনো ফ্রিকশন হয়? অন দ্য আদার হ্যান্ড, তোমরা এখন বাড়িতে আছো, তো বাড়িতে সুইচ বোর্ডে যে সুইচ গুলো রয়েছে সেগুলো যখন তোমরা অন অফ করো, সেগুলোকে তোমাদের ম্যানুয়ালি কন্ট্রোল করতে হয়, এবং সেগুলো হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল সুইচেস। তার মানে সেখানে সব সময় মেকানিক্যাল মুভমেন্ট হচ্ছে, তার মানে সেখানে ফ্রিকশন হচ্ছে। প্রত্যেকবারই যখন তোমরা অন থেকে অফ, কি অফ থেকে অন করছো, প্রত্যেকবারই একটা মুভমেন্ট হচ্ছে। তার একটা মুভেবল পার্ট থাকে সুইচের, অন অফ করতে পারি, আপ এন্ড ডাউন করতে পারি, প্রেস করতে পারি। কিন্তু স্ট্যাটিক সুইচে কি সেরকম কিছু থাকে? তোমরা দেখেছো? আমাদের মনে হয় একটা না ডায়োডের। ম্যাম। আচ্ছা, তাহলে কি করে অন অফ করো? একটা ডায়োডকে তাহলে কি করে অন অফ করবে বলো স্নেহাসী? একটা ডায়োডে যদি কোনো মুভেবল পার্টই তো নেই, ইলেকট্রোমেকানিক্যাল সুইচই নয়, তাহলে কি করে আমরা অন থেকে অফ আর অফ থেকে অন করবো বলো? এনিওয়ান? ম্যাম ডায়েটটাই ম্যাম আপনি মানে ভোল্টেজটা অফ করতে হবে। বলো বলো, মানে ওয়ান বাই ওয়ান বলো। স্নেহাশিস বলো, তারপরে আব্দুল বলো। ম্যাম আগের দিন বলেছিলেন ডায়েটটা মানে মানে কি করে অন যে করবো ডায়েটের একটা সাহায্যে আমরা ডায়োড? যে এটা। হুম। হ্যাঁ ম্যাম, কি বলছেন? একটা ডায়োডকে কি করে অন করব, তাই না? কি বলেছিলাম? হ্যাঁ ফরওয়ার্ড ম্যাম বায়াস কাল। করতে। অনেকবার বলেছি, আগের দিনও ক্লাসে বলেছি যে ফরওয়ার্ড বায়াস একদম বারবার বলছি, একদম মাইন্ডে প্রত্যেকে ফিক্স করে নাও। এগুলো খুব কমন বেসিক কোয়েশ্চেন। অনেক সময় হয় তোমরা জানো কিন্তু বুঝিয়ে বলতে পারছো না, তো সেটা তোমার, তার জন্য কি দরকার? প্র্যাকটিসের দরকার। নিজে নিজে প্র্যাকটিস করবে বলা। প্রত্যেকে, সবারই সমস্যা আছে। যে দেখো, সবাই দেখো, তোমরা শিখছো, এখন পড়ছো, পড়াশোনা শিখছো, তো এখন তোমাদের নিশ্চয়ই শেখারও যেরকম সময়, ইকুয়ালি তোমাদের প্র্যাকটিসটাও করতে হবে। না হলে কিন্তু ভাইভাতে গিয়ে বা কোনো ইন্টারভিউ থেকে তোমরা ক্র্যাক করতে পারবে না। কেননা বলাটারও কিন্তু একটা মানে ওয়ে আছে। আমি আহ একটা কোয়েশ্চেনের উত্তর আমি এক পাতা লিখেও আনসার করতে পারি, কি একদম টু দা পয়েন্ট লিখে 4-5 লাইনেও আনসার করতে পারি। তো একইভাবে যখন আমরা আনসার করি, ফোকাসড ওয়েতে আনসার করা উচিত, যে একদম এই কোয়েশ্চেনের একদম এই আনসার। তাহলে আমি যে কোয়েশ্চেনটা করলাম যে একটা পিএন জাংশন ডায়োডকে আমরা কি করে একটা সুইচ হিসেবে কাজ করাবো, খুব সিম্পল আনসার। তোমাদের আনসারটা হওয়া উচিত যে আমরা ফরওয়ার্ড বায়াস করব। শুধু ফরওয়ার্ড বায়াস করলেই হবে না,
ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা, সেই ভোল্টেজ ড্রপটা কাট ইন ভোল্টেজের থেকে বেশি হতে হবে, বা সেটাকে ইকুয়াল টু দ্য কাট ইন ভোল্টেজ, গ্রেটার দ্যান দ্য কাট ইন ভোল্টেজ হতে হবে, দেন দ্য ডায়োড উইল বি ইন দ্য অন স্টেট। সিমিলারলি যদি অফ করতে চাই তাহলে রিভার্স বায়াস করব। রিভার্স বায়াস মানে ডায়োডের যে অ্যানোড সাইডটা, অ্যানোড সাইডের পোটেনশিয়াল কম হতে হবে, কম হতে হবে বা নেগেটিভ হতে হবে উইথ রেসপেক্ট টু দ্য ক্যাথোড সাইড। তাহলে কি হবে, ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাবে। এবার রিভার্স বায়াস যেই হবে, তোমরা সবাই জানো যে যখন রিভার্স বায়াস থাকে তখন সেখানে একটা কারেন্ট ফ্লো করে। সেই কারেন্টটাকে আমরা কি বলি? অনেকবার বলি, লিকেজ কারেন্ট ম্যাম। লিকেজ। রাইট। কেন এটাকে লিকেজ কারেন্ট বলি? কেননা এটার কোয়ান্টিটি বা অ্যামাউন্ট বা ম্যাগনিটিউড খুব কম। মিনিমাম একটা মাইক্রো অ্যাম্পিয়ার কি ন্যানো অ্যাম্পিয়ার অর্ডারে একটা কারেন্ট ফ্লো করে, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ দ্য ডায়োড। সিলিকন হলে মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে কারেন্ট ফ্লো করবে। তো এইবার এই যে মিনিমাম কারেন্টটা ফ্লো করছে, এটা কত কত ভোল্টেজ অব্দি ফ্লো করবে? যতক্ষণ না ব্রেকডাউন ভোল্টেজকে ক্রস করছে। তাহলে ব্রেকডাউন ভোল্টেজ অব্দি ডায়োডটা কি আছে, অন না অফ? মানে জিরো ভোল্ট থেকে অফ নেগেটিভ আছে। অ্যাক্সিস অফ আছে, রাইট। তার মানে জিরো থেকে ভিবিডি মানে ব্রেকডাউন ভোল্টেজ অব্দি ডায়োডটা অফ আছে। সিমিলারলি যদি ফরওয়ার্ড বায়াস মানে ফার্স্ট কোয়াড্রেন্টে যাও, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট একটু তোমরা ভাবো, ক্লাসে আমি বলে দিয়েছি, একটু ইমাজিন করো কি বলেছিলাম। খাতা থাকলে একটু উল্টে পাল্টে দেখো। আচ্ছা, এবার হচ্ছে যে যখন ফরওয়ার্ড বায়াসিং আমরা করছি, তখন অবভিয়াসলি কাট ইন ভোল্টেজ যখনই ক্রস করে গেল তখনই অন কন্ডিশন। তাহলে অন কন্ডিশনের ফিচার আমরা বুঝবো কি করে যে একটা ডায়োড অন আছে? অবভিয়াসলি ডায়োডের মধ্যে দিয়ে একটা লার্জ ফরওয়ার্ড কারেন্ট ফ্লো করছে, এবং সেই ফরওয়ার্ড কারেন্টটাকে আমরা বলে থাকি আইএফ, ফরওয়ার্ড কারেন্ট। আর ফরওয়ার্ড ভোল্টেজ তোমরা জানো ভিএফ। তো এইটা হচ্ছে ক্রাইটেরিয়া। এবার একটা প্রবলেম কি বলেছিলাম কালকে, যে উম, আমরা কেন একটা পিএন জাংশন ডায়োড না ইউজ করে একটা পাওয়ার ডায়োড আমরা ইউজ করব? সেটা একটা কারণ তো আমি বলে দিলাম, যে obviously industrial application we generally talk about high voltage high current applications. তো high voltage high current applications এ আমরা লো পাওয়ার ডায়োড, রেকটিফাইং ডায়োড আমরা কখনোই ইউজ করতে পারবো না। তার জন্য আমরা পাওয়ার ডায়োডে শিফট করছি। and it is the first topic, it is a unit 1 of your syllabus, industrial electronics 1 এর syllabus। সায়ন্তন দিয়ে দিয়েছে গ্রুপে, বলেছিলাম দিয়ে দিয়েছে, তো তোমরা সিলেবাসটা ওখান থেকে দেখে নিও, বা তোমাদের কাছে থাকলে তো অবভিয়াসলি সিলেবাসটা যেন প্রত্যেকে জানা থাকে। আচ্ছা, সেকেন্ড যেটা তোমাদের দেখতে হবে বুঝতে হবে সেটা হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন, ক্লাসিফিকেশন, স্ট্রাকচার অফ আ পাওয়ার ডায়োড। সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ আ পিএন জাংশন ডায়োড তোমরা সবাই জানো। এবার সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ আ পাওয়ার ডায়োড ইজ সেম, যেটা তোমরা নর্মাল পিএন জাংশন ডায়োডে ড্র করেছিলে, এক্স্যাক্টলি সেম হচ্ছে পাওয়ার ডায়োডের সিম্বল বা সিম্বলিক রিপ্রেজেন্টেশন। তারপরে হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল এন্ড কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স, দেন ডিফারেন্স বিটুইন আ লো পাওয়ার অ্যান্ড আ পাওয়ার ডায়োড, এগুলো আমরা আজকে দেখে নেব। সো a power diode is a two-terminal semiconductor device. টু টার্মিনাল কেন? বিকজ অবভিয়াসলি তোমরা দেখতেই পাচ্ছ যে যে ডায়োড কথাটা ইউজ করা হচ্ছে। না, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড ডায়োড? কি বলেছিলাম? ডায়োড ডায়োড। কথাটার মানে, ডাই ইলেকট্রোড। ডাই কথাটার মানে টু, দুটো। তাই তো? টু, তার মানে দুটো ইলেকট্রোড আছে, কি কি? অ্যানোড ক্যাথোড। তার মানে দেখো তোমাদের মানে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সে সমস্ত কিছুরই একটা সিগনিফিকেন্স আছে, নামের একটা মানে আছে। তো মনে রাখাটা ভীষণ সহজ। তো ওয়ান টার্মিনাল ইজ অ্যানোড, এটাকে ক্যাপিটাল এ দিয়ে লিখি, অ্যান্ড দ্য আদার টার্মিনাল ইজ ক্যাথোড, এটাকে ক্যাপিটাল কে দিয়ে লিখি।
Power diodes have high forward current carrying capability. তো তোমাদের অলরেডি আমি বললাম যে অবভিয়াসলি পাওয়ার ডায়োডের যে কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি সেটা কিন্তু অনেক বেশি। নর্মাল পিএন জাংশন ডায়োডের যে কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি তার থেকে কিন্তু পাওয়ার ডায়োডের কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি অনেক বেশি। আচ্ছা, and the high breakdown, কারো একটা মাইক বোধহয় অন আছে, একটু অফ করো। And higher breakdown voltage than that of a low power signal diode. দেখো দুটো পয়েন্ট তোমরা এখানে একদম মানে মাইন্ডে ফিক্স করে নাও। দেখো ডিফারেন্স কোথায় কোথায় হচ্ছে। একটা হচ্ছে হাই ফরওয়ার্ড কারেন্ট ক্যারিং কেপাবিলিটি, অবভিয়াসলি বেশি কারেন্ট বেশি ফরওয়ার্ড কারেন্ট ক্যারি করতে পারবে পাওয়ার ডায়োড। আরেকটা হচ্ছে কি বলেছিলাম আগের দিন ক্লাসেও বলেছিলাম যে ব্রেকডাউন ভোল্টেজটা কিন্তু ইনক্রিজ করবে। সো অবভিয়াসলি যেটা এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ব্রেকডাউন ভোল্টেজটা বেশি হবে ইন কম্পারিজন টু দ্য লো পাওয়ার ডায়োডস। ওকে, আচ্ছা, it has various industrial applications. Obviously a power diode has different industrial applications. The circuit symbol, let us first see the circuit symbol. It is the circuit symbol, and here you can see it is the anode, capital A, cathode, capital K. Otherwise the symbol is exactly same what you have drawn in case of the PN junction diode. তাই তো এক্স্যাক্টলি সেম তো, নাকি কোনো আলাদা আছে? কোনো আলাদা কিন্তু সেম কিছু ম্যাম। নেই, সেম, এক্স্যাক্টলি সেম। The classification of power diode. Power diodes can be classified into three types. Number one, general purpose diodes. Number two, Schottky diodes. And number three, fast recovery diodes. তিনটাই তোমরা পড়বে, আস্তে আস্তে বলে দেবো। এরপর স্ট্রাকচার অফ আ পাওয়ার ডায়োড, তোমরা খাতায় হেডিং দাও স্ট্রাকচার অফ আ পাওয়ার ডায়োড। যে তোমরা নিশ্চয়ই জানো, এতদিনে নিশ্চয়ই তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে যে যখনই কোনো ডিভাইস সম্পর্কে তোমরা পড়তে শুরু করো তখন তার সম্বন্ধে তোমরা কি কি জানো। জেনারেলি আমি কি কি বলি বা তোমরা কি কি জেনেছো এতদিনে। ধরো একটা ডায়োড আছে, তো ডায়োডের ফার্স্টে তোমরা কি জানলে? ডেফিনেশন। সেকেন্ড হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন। থার্ড হচ্ছে স্ট্রাকচার। ফোর্থ হচ্ছে ওয়ার্কিং। ফিফথ হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স। সিক্সথ হচ্ছে অ্যাপ্লিকেশনস। তো এটা হচ্ছে কমপ্লিট একটা নলেজ। তো স্ট্রাকচার অফ আ পাওয়ার ডায়োড, ফার্স্ট দেখো লেখা আছে এ পাওয়ার ডায়োড ইজ আ 3 layer সেমিকন্ডাক্টর ডিভাইস। আমি গতকালকে তোমাদের বলছিলাম যে নর্মাল পিএন জাংশন ডায়োড কত লেয়ার ডিভাইস? হাউ মেনি লেয়ার ডিভাইস? লো পাওয়ার ডায়োড হাউ মেনি লেয়ার দুটো। ডিভাইস? 2 Two. লেয়ার ডিভাইস। হ্যাঁ, রাইট। কি কি লেয়ার থাকে পিএন। জেনারেলি? PN. পি আর এন, রাইট। তো কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে 3 layer device, what is the extra layer you are seeing here? Minus N N. The extra layer n minus, ঠিক আছে? মাইনাস n কিন্তু নয়, n minus, ঠিক আছে? তো n minus টার মানে হচ্ছে কি বলেছিলাম গতকাল? দেখি কার মেমরি ভালো। লাইটলি ডোপ। লাইটলি ডোপড, মনে রাখতে হবে সবাইকে, লাইটলি ডোপড। তো এখানে দেখো তিনটে লেয়ার এখানে লেখা আছে, ইট ইস কনসিস্টেড অফ p প্লাস n মাইনাস অ্যান্ড n প্লাস লেয়ার্স। p প্লাস মানে হাইলি ডোপড, হেভিলি ডোপড। n মাইনাস তো অলরেডি বললে, আর n প্লাস হচ্ছে হাইলি ডোপড। তো p প্লাস হাইলি ডোপড p লেয়ার অ্যান্ড n প্লাস হচ্ছে হাইলি ডোপড n লেয়ার। Unlike a low power signal diode which is consisted of 2 layers, সেখানে কিন্তু মানে নর্মালি যেটা আমরা লো পাওয়ার সিগন্যাল, আচ্ছা লো পাওয়ার ডায়োডকে কিন্তু আমরা সিগন্যাল ডায়োড বলি। তো সিগন্যাল ডায়োডের মধ্যে দুটো লেয়ার থাকে এবং সেই দুটো লেয়ারের কিন্তু ডোপিং কনসেন্ট্রেশন খুব বেশি হয় না, মডারেটলি লো টু মডারেটলি ডোপড হয়।
কিন্তু তোমরা যদি জেনার ডায়োড সম্বন্ধে ভাবো, জেনার ডায়োড তোমরা সেকেন্ড ইয়ারে পড়েছিলে, জেনার ডায়োডের কিন্তু ডোপিং কনসেন্ট্রেশন বেশি, পি প্লাস আর এন প্লাস থাকে। আনলাইক দেম, এই দুটোর সাথে অনেকটাই আলাদা, সেটা হচ্ছে পাওয়ার ডায়োড আর স্ট্রাকচারের লেয়ার্স গুলোই অনেকটাই আলাদা। নাম্বার টু, বাট সিমিলার টু দ্য লো পাওয়ার সিগন্যাল ডায়োড, a power diode also has two terminals. দুটো টার্মিনাল তো অবভিয়াসলি থাকবে, থ্রি টার্মিনাল হলে তো এটা ট্রায়োড হয়ে যেত। ট্রায়োড তো নয়, এটা একটা ডায়োড। ডায়োড মানে হচ্ছে টু টার্মিনাল ডিভাইস। কি ধরনের ডিভাইস দেখো, ফার্স্ট লাইনেই লেখা আছে, এটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর ডিভাইস। কেন এরকম নাম হয়েছে সেমিকন্ডাক্টর ডিভাইস? ডিভাইস বললেই তো পারতাম, সেমিকন্ডাক্টর কেন বললাম বলো? সেমিকন্ডাক্টর কেন বলা হয়েছে, কেন বলা হলো? বিকজ ইট ইজ মেড আপ অফ সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। ওকে, তো সেমিকন্ডাক্টর মানে জেনারেলি আমরা যেগুলো জানি, কমন এক্সাম্পল সিলিকন, জার্মেনিয়াম। কিন্তু পাওয়ার ডায়োডের জন্য মেইনলি কিন্তু সিলিকন ইউজ করা হয়, নট জার্মেনিয়াম। ওয়াই? ডু ইউ নো দ্য আনসার? কেন আমরা সিলিকনই মেইনলি ইউজ করি ইন কেস অফ দ্য পাওয়ার ডায়োড, নট জার্মেনিয়াম? এনি আনসার? আনসার দিতে চেষ্টা করো। ভুল ভুল ঠিক এগুলো ভাবতে হবে না, যা জানো বলতে পারো। এনিওয়ান, কি মনে হয় যে কেন এখানে সিলিকনই আমরা ইউজ করব, নট জার্মেনিয়াম? কি হবে সুস্মিতা? ম্যাম এর ডোপিং এর রেট আমি অনেক বেশি, যে কারণ ডোপিং বেশি তার জন্য? না দেখো, পাওয়ার ডায়োডের ফার্স্ট ক্রাইটেরিয়া কি আমাদের মাথায়, মানে কি আছে এখন মাথাতে রয়েছে যে আমরা সাবজেক্টটা পড়ছি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, তাহলে অবভিয়াসলি পাওয়ার ডায়োডকে হাই কারেন্ট হাই ভোল্টেজ তো হ্যান্ডেল করতে হবে। তো অবভিয়াসলি যেই সিলিকন কিন্তু কম্পারেটিভলি জার্মেনিয়ামের থেকে হাই ভোল্টেজ হাই কারেন্ট এবং হাই টেম্পারেচার হ্যান্ডেল করতে পারে, সহ্য করতে পারে, উইথস্ট্যান্ড করতে পারে ইন কম্প্যারিজন টু জার্মেনিয়াম। তার জন্যই কিন্তু আমরা কখনোই একটা পাওয়ার ডিভাইস, পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস, তোমরা কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স যে সাবজেক্টটা পড়ছো, এইটাই এটাই তোমরা কিন্তু বিটেকে গিয়ে আবার তোমাদের আছে, যদিও অ্যানালগ ইলেকট্রনিক্স এর পার্টেও আছে, অ্যানালগ সার্কিটস এর পার্টেও রয়েছে। এছাড়া তোমাদের পাওয়ার ইলেকট্রনিক্স বলেও একটা পেপার থাকবে, তো সেখানে সেই পার্টে তোমরা কিন্তু মোরারলেস এই জিনিসগুলো পড়বে। তো তার জন্য কি এই ডিভাইস যেগুলো পড়ছো তোমরা, ডায়োড পড়বে, এরপরে পাওয়ার বিজেটি পড়বে, এসসিআর পড়বে, মানে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, ডায়াক আছে, ট্রায়াক আছে, আরো অনেক কিছুই আছে। এই সবগুলোই হচ্ছে পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস। কেন? একটাই আনসার, সেটা হচ্ছে ইট ক্যান অপারেট আন্ডার হাই ভোল্টেজ হাই কারেন্ট অ্যাপ্লিকেশন। থার্ড পয়েন্ট, the doping concentration of the middle drift layer is lowest among the three. Obviously, তোমায় তো অলরেডি বললাম যে n মাইনাস লেয়ার, n মাইনাস মানে লাইটলি ডোপ করা আছে, তার জন্য তিনটে লেয়ারের মধ্যে, মানে পি প্লাস এন মাইনাস এবং এন প্লাস, এই তিনটে লেয়ারের মধ্যে এন মাইনাস লেয়ারের ডোপিং কনসেন্ট্রেশন সবচেয়ে কম। দেখো লেখাও রয়েছে অ্যাপ্রক্সিমেটলি 10^14 per cubic centimeter. However, the doping concentrations of the other two layers, that is much higher, is approximately 10^19 per cubic centimeter. বেশি, মানে যদি তোমরা পি প্লাস কনসিডার করো, তাহলে ওখানে অ্যাকসেপ্টার কনসেন্ট দেখো এন এ বলে লেখা আছে, অ্যাকসেপ্টার কনসেন্ট্রেশন এটা হচ্ছে 10^19 per cubic centimeter। আর এন প্লাস হচ্ছে সেখানেও কিন্তু ডোনার কনসেন্ট্রেশন 10^19 per cubic centimeter, অ্যাপ্রক্সিমেটলি এর থেকে বেশিও হতে পারে, 10^20, 21, 22 হতে পারে। ওকে, আমরা স্ট্রাকচারে চলে আসি। Wait.
দেখো, it is the structure of a power diode. তো ফার্স্ট লেয়ার, এখানে ভালো করে লক্ষ্য করো, ফার্স্ট লেয়ারটা আমি কোথা থেকে স্টার্ট করেছি, n প্লাস সাবস্ট্রেট। ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সাবস্ট্রেট? আইসি ফ্যাব্রিকেশনে পড়েছিলে তোমরা মাইক্রো ইলেকট্রনিক্স টেকনোলজিতে লাস্ট সেমিস্টার। এনিওয়ান, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সাবস্ট্রেট? সবার একসাথে মনে নেই তো, মনে থাকা উচিত। সাবস্ট্রেট কথাটার মানে কি বলেছিলাম? স্টার্টিং মেটেরিয়াল, যেটা দিয়ে আমরা কাজটা শুরু করি, ইট ইজ দ্য স্টার্টিং মেটেরিয়াল। আচ্ছা, এন প্লাস এবং এর ডোপিং কনসেন্ট্রেশন হচ্ছে 10⁻19 পার কিউবিক সেন্টিমিটার। তোমরা কিন্তু কপিতে ড্র করবে। আচ্ছা, তারপরের লেয়ার দেখো, এন মাইনাস যে লেয়ারটা আছে তার ডোপিং কনসেন্ট্রেশন অবভিয়াসলি বললাম কম, কিন্তু দেখো থিকনেস কিন্তু অনেক বেশি, যেটা এন প্লাস লেয়ারের থেকে এন মাইনাস লেয়ারের থিকনেস কিন্তু বেশি। আচ্ছা, এরপরে দেখো এখানে পি প্লাস লেয়ার আছে। ওকে, দেখতে পাচ্ছ সবাই স্ক্রিনে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো এখানে দেখো যে পি প্লাস লেয়ার আছে। তো পি প্লাস লেয়ারের কনসেন্ট্রেশন কত? 10⁻19 পার কিউবিক সেন্টিমিটার। সেন্টিমিটার -3 আছে, তার মানে হচ্ছে পার কিউবিক সেন্টিমিটার। এরপরে যে লেয়ারটা আসলো ব্ল্যাক কালারের, সেটা হচ্ছে মেটাল কন্ট্যাক্ট। এবার এখানে আর কি অ্যাড করতে হবে? অবভিয়াসলি দুটো টার্মিনাল, তো লিড লাগবে, অ্যানোড আর ক্যাথোড। তাহলে অ্যানোড A and cathode K. Okay, now we will see the thicknesses of different layers. So you can see the thickness of the substrate, which is the N plus, that is a highly doped N layer, is 250 micron approximately. দেখো এখানে একটা সাইন আছে ওয়েভের মতো, এটার মানে কিন্তু এসি নয়, এটার মানে হচ্ছে approximately 250 micron. নেক্সট, দ্য থিকনেস অফ দ্য ড্রিফট লেয়ার। এখানে আমি মেনশন করিনি, মেনশন না করার কারণটা হচ্ছে যে ড্রিফট লেয়ারের থিকনেস কিন্তু ভ্যারি করতে পারি আমি। যখন একটা ডায়োড ম্যানুফ্যাকচার করা হয়, ডিপেন্ডিং অন দ্য ব্রেকডাউন ভোল্টেজ অর পিক ইনভার্স ভোল্টেজ, পিআইভি, মানে পিক ইনভার্স রেটিং, প্রত্যেকটা ডায়োডের কিন্তু আলাদা আলাদা ব্রেকডাউন ভোল্টেজ হতে পারে, কারণ তাদের অ্যাপ্লিকেশনসও আলাদা হতে পারে। হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, মিডিয়াম ভোল্টেজ অ্যাপ্লিকেশন হতে পারে। তার জন্য সেইভাবে কিন্তু ড্রিফট লেয়ারের থিকনেসও বেশি কম আমরা করতে পারি। যদি আমাদের বেশি ব্রেকডাউন ভোল্টেজের দরকার হয়, তাহলে ড্রিফট লেয়ারের থিকনেস কিন্তু বেড়ে যাবে। আর যদি ব্রেকডাউন ভোল্টেজ কম করতে হয়, কম রাখতে হয়, তাহলে কিন্তু ড্রিফট লেয়ারের থিকনেস কমে যায়। আচ্ছা, তার উপরে দেখো পি প্লাস লেয়ারটা রয়েছে। পি প্লাস লেয়ার কিন্তু এন মাইনাস লেয়ারের মধ্যে ডিফিউজ করা আছে। ভালো করে লক্ষ্য করো, ডিফিউশন, এগুলো তোমাদের আইসি ফ্যাব্রিকেশনে তোমার লাস্ট সেমিস্টারে পড়েছিলে, মনে রাখাটা ভীষণ দরকার ওগুলো। ওগুলো না বুঝলে এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারবে না, যে কি করে এটাকে ডেভেলপ করা হলো। তো এটা থিকনেস কত দেখতে পাচ্ছ? অ্যাপ্রক্সিমেটলি 10 মাইক্রন। তাহলে সবচেয়ে থিকার কোনটা এই তিনটে লেয়ারের মধ্যে? সেটা হচ্ছে সাবস্ট্রেট, 250 মাইক্রন। আর ড্রিফট লেয়ারের থিকনেস হতে পারে এর থেকেও বেশি কম হতে পারে, ডিপেন্ডিং অন দ্য ব্রেকডাউন ভোল্টেজ। আর এটা হচ্ছে পি প্লাস, উইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 10 মাইক্রন। মাইক্রন মানে কি? মাইক্রোমিটার। মাইক্রোমিটার মানে কি? 1 মাইক্রোমিটার ইকুয়াল টু হাউ মাচ মিটার? 10⁻⁻6 মিটার। মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখো যে আমরা ওই একই স্ট্রাকচার, যেটা একটু আগে তোমাদের আমরা এখানে শো করলাম, সেই স্ট্রাকচারটাই আবার এখানে রিড্র করা আছে। এখানে দেখো ব্লু কালারের একটা রিজিয়ন দেখতে পাচ্ছ। এই ব্লু কালারের যে রিজিয়নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিপ্লিশন লেয়ার। তোমরা অবভিয়াসলি জানো যে যখনই একটা পিএন জাংশন থাকে, দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে এন প্লাস,
কি তাই তো? সবাই একটু ইয়েস নো বলো, ইয়েস আদারওয়াইজ ম্যাম। কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ, স্নেহাশিস বলছে বারবারই, কিন্তু বাকিরা নেই ক্লাসে। হ্যাঁ ম্যাম আছি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো সেটাই বলছি, সবাই ইন্টারাক্ট করো ক্লাসে। সেটা দেখো, এখানে হচ্ছে n প্লাস সাবস্ট্রেট আর এখানে হচ্ছে n মাইনাস। তো এটা তো কোনো পিএন জাংশন নয়, এটা n মাইনাস আর n দুটোই হচ্ছে n টাইপ মেটেরিয়াল। কিন্তু এখানে হচ্ছে p প্লাস আর এখানে হচ্ছে n মাইনাস। তাহলে এটা হচ্ছে এই যেখানে আমি অ্যারোটা রাখলাম, এটা হচ্ছে পিএন জাংশন, একটা জাংশন, বাউন্ডারি লাইন বিটুইন দিস টু রিজিয়নস। এবার এই যখন এখানে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়নি এখনো, দেখো অ্যানোড আর ক্যাথোডে এক্সটার্নালি কোনো ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করিনি, তাও কিন্তু এখানে একটা ডিপ্লিশন লেয়ার গ্রো করবে। এই কনসেপ্টটা কিন্তু সবসময় মাইন্ডে রাখবে। অনেক সময় একটা মিসকনসেপশন হয় যে যখন কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করিনি তখন তার মানে কোনো ডিপ্লিশন লেয়ার থাকবে না, তা কিন্তু নয়। যখন কোনো ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করিনি তখনও কিন্তু ইন্টারনালি চার্জ, ইলেকট্রন, হোল মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, মুভমেন্ট হচ্ছে এবং তার ফলেই এখানে একটা ডিপ্লিশন লেয়ার গ্রো হয়ে থাকবে। এবার যদি জাংশনটা ফরওয়ার্ড বায়াস হয় তাহলে ডিপ্লিশন লেয়ারের উইডথটা কমে যাবে, আর যদি জাংশনটা রিভার্স বায়াস হয় তাহলে ডিপ্লিশন লেয়ারের উইডথটা বাড়বে। দেখো, এখানে যেটা দেখতে পাচ্ছ যে আগে যে ডায়াগ্রামটা দেখলে, এর পরে যে ডায়াগ্রামটা দেখছো, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স? ডিফারেন্স একটাই, সেটা হচ্ছে যে ডিপ্লিশন লেয়ারের উইডথটা বেড়ে গেছে আগের বারের চেয়ে। এইবার ডিপ্লিশন লেয়ারের উইডথটা বেড়ে গেছে এবং এই ডিপ্লিশন লেয়ারটা এই এন মাইনাস লেয়ারের মধ্যে মানে অ্যাবজর্বড হয়ে যাচ্ছে, তাই তো? মানে আগের ডায়াগ্রামটা যদি দেখো, এই পরের ডায়াগ্রাম যদি আমরা দেখি, তাহলে এই ডিপ্লিশন লেয়ারটা কিন্তু এন মাইনাস লেয়ারের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে, এটা কিন্তু আরো বেড়ে গেছে। এটা কখন হবে? যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব। ওয়ার্কিংটা আমরা দেখে নিই। Just a minute. So firstly, under the working condition, মানে working principle of a power diode, the forward bias condition, আচ্ছা তোমাদের যেটা সেমিস্টার এক্সাম বা ইন্টারনাল এক্সামে পরীক্ষায় আসতে পারে, ফার্স্টলি একটা কোয়েশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে হোয়াট ইজ আ পাওয়ার ডায়োড। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ড্র দ্য সার্কিট সিম্বল, যেভাবে আমি বললাম, সার্কিট সিম্বল অফ আ পাওয়ার ডায়োড, অ্যান্ড অলসো ড্র দ্য স্ট্রাকচার। সেপারেট কোয়েশ্চেন্স আসতে পারে, draw the structure of a power diode with proper labeling. লেবেলিং মানে যে প্রত্যেকটা থিকনেস যে তোমাদের দেখালাম এবং প্রত্যেকটা লেয়ারের ডোপিং কনসেন্ট্রেশন, কোনটা কি লেয়ার, কোনটা পি কোনটা এন, সেগুলো প্রপারলি লেবেল করে দেওয়া, দেখিয়ে দেওয়া, নেম গুলো ঠিক করে পুট করা, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে যেটা আসে স্ট্রাকচারের পর, সেটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। ওয়ার্কিং প্রিন্সিপাল এটা দুটো কন্ডিশনে কাজ করতে পারে। তোমাদের কি মনে হয় দুটো কন্ডিশন কি হতে পারে? একটা ডায়োড দুটো কন্ডিশনে কাজ করতে পারে, এই দুটো কন্ডিশন কি হতে পারে? ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স। Forward and reverse. The first condition is written here, forward bias condition কখন হবে? If the anode voltage is higher than the cathode voltage, or if the anode is connected to the positive terminal of the voltage source and the cathode is connected to the negative terminal of the voltage source, then the diode will be in forward bias condition and a forward current flows through the diode. ডায়োডের মধ্যে দিয়ে একটা ফরওয়ার্ড কারেন্ট ফ্লো করবে। তাহলে এইটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের কন্ডিশন, যেটা জেনারেলি আমরা নর্মাল যে পিএন জাংশন ডায়োড, লো পাওয়ার সিগন্যাল ডায়োডের ক্ষেত্রেও দেখেছি আমরা। দেখো, এই ডায়াগ্রামটা দেখো, কেন এই ডায়াগ্রামটা আমি শো করলাম, it resembles the forward biased condition of a diode. এটা কিসের বলতো সিম্বল? কিসের সিম্বল এটা? সুইচ।
সুইচ সুইচ, রাইট। কোন কন্ডিশন? অন না অফ? অন অন অন। অফ ম্যাম, হ্যাঁ, অন। অন, রাইট। অন কন্ডিশন মানে আরেকটা নাম কি বলেছিলাম? শর্ট সার্কিট, শর্ট সার্কিটেড কন্ডিশন। তাহলে এই সুইচটা এখন শর্ট সার্কিটেড কন্ডিশনে আছে। জেনারেলি যদি আমরা কোনো দুটো তারকে যদি এইভাবে শর্ট করে দিই, তাহলে কিন্তু সেখানে মানে ভোল্টেজ ড্রপটা কিন্তু 0 হয়। কিন্তু ডায়োড যখন অন থাকবে, একটা পাওয়ার ডায়োড যখন অন থাকবে, তখন ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত? কি বলেছিলাম? 1 1 ভোল্ট, রাইট, 1 ভোল্ট। তাহলে যখন একটা ডায়োড যখন অন থাকবে, তখন তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1 ভোল্ট, not 0.7 volt, which you have seen in case of a normal or low power signal diode. এখানে 1 ভোল্ট থাকে। বেশ, এটা হচ্ছে সার্কিট সিম্বল, সার্কিট ডায়াগ্রাম। দেখো, ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে তোমাদের কিন্তু পরীক্ষায় যদি এরকম মানে কোয়েশ্চেন আসে যে এক্সপ্লেন দ্য ওয়ার্কিং অফ আ পাওয়ার ডায়োড, তখন কিন্তু তোমাদের এই সার্কিট ড্র করে পুরোটা বলতে হবে। দেখো এখানে কি লেখা আছে, একটা পাওয়ার ডায়োডের সিম্বল অলরেডি বলেছি, একই রকম হবে নর্মাল ডায়োডের মতো। ডায়োডের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে আর, এবং সেটাকে লেখা আছে কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স। কেন লেখা আছে? কেননা এই যখন কোনো রেজিস্ট্যান্স কোনো ডিভাইসের সাথে বা কোনো কম্পোনেন্টের সাথে সিরিজে কানেক্ট করা থাকে, তখন সে কি করে, তার কাজটা, রেজিস্ট্যান্সের কাজটা কি? কারেন্টটাকে কন্ট্রোল করে। কারেন্টটাকে কন্ট্রোল করে, তার মানে কারেন্টটাকে একটা লিমিটের মধ্যে রাখতে সাহায্য করে। এবং যে ডায়োডটা এখানে কানেক্ট করা আছে তাকে সেফ রাখে, প্রোটেক্টেড রাখে, যাতে ডায়োডটা পুড়ে না যায়। আচ্ছা, এইবার হচ্ছে যে এখানে একটা ভোল্টেজ সোর্স দেখতে পাচ্ছ, এই ভোল্টেজ সোর্সটা কি ভোল্টেজ সোর্স? ডিসি, ডিসি ভোল্টেজ সোর্স। এদিকে প্লাস, এদিকে মাইনাস, ইট ইজ এ এক্সটার্নালি কানেক্টেড ভোল্টেজ সোর্স। এইখানে যে সিম্বলটা দেখছো, এই সার্কেল যেখানে আমি কার্সারটা রেখেছি, এইটা কি জিনিস? হোয়াট ইজ ইট? ওটা মানে ম্যাম কারেন্ট ফ্লো হচ্ছে। হ্যাঁ, কারেন্ট ফ্লোটাকে আমরা মেজার করছি। এটা হচ্ছে অ্যামমিটার, অ্যামমিটারের সিম্বল। তো অ্যামমিটার দিয়ে আমরা কি করি, অ্যাম্পিয়ার প্লাস মিটার, মানে যেই মিটার দিয়ে আমরা কারেন্টটা মেজার করি, তো সেই কারেন্টটাকে সেই মিটারকে, অ্যামমিটারকে আমরা সবসময় সিরিজে কানেক্ট করি। এটা সিরিজে কানেক্ট করেছি। আর এখানে ভোল্টেজটা আমরা মেজার করছি, উইচ ভোল্টেজ? যেই ভোল্টেজটা মানে ডায়োডের অ্যাক্রসে ড্রপ হচ্ছে, সেই ভোল্টেজ। বেশ, সেটা হচ্ছে আমাদের সিম্পল সার্কিট। আচ্ছা, এখানে দেখো কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো করছে, যদি ভালো করে লক্ষ্য করো, দেখো যখন আমরা এখানে ভোল্টেজটা অ্যাপ্লাই করে দিলাম, তখন কিন্তু কারেন্টটা দেখো ডায়োডের মধ্যে, যেই দিকে ডায়োডের অ্যারো হেডটা আছে, যেই দিকে ট্রায়াঙ্গেলের এন্ডটা, সেই দিকেই কিন্তু কারেন্টটা ফ্লো করছে। ফরওয়ার্ড। হ্যাঁ, ফরওয়ার্ড। এবার যদি আমরা এটাকে রিভার্স বায়াস করে দিতাম, তাহলে অবভিয়াসলি অ্যারোটা উল্টো দিকে হতো, কারেন্টটা উল্টো দিকে ফ্লো করতো। তার জন্যই আমরা বলি নেগেটিভ কারেন্ট, এটাকে বলছি আমরা পজিটিভ কারেন্ট। ওকে, এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। এবার হচ্ছে আমরা দেখবো রিভার্স বায়াস কন্ডিশন। রিভার্স বায়াস কন্ডিশন তোমরা জানো, এখানে যেটা লেখা আছে, আমি পুরো স্লাইড গুলোই তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, কিন্তু তোমাদের প্রত্যেকের কিন্তু খাতায় লেখা থাকতে হবে, একদম আজকে ডেট দেবে, আজকে ডেট দিয়ে খাতায় কিন্তু লিখে রাখবে যে কি কি পড়ানো হলো। এবং যেটা প্রত্যেক ইয়ারই একটা দুটো স্টুডেন্ট করে থাকে, যারা ভালো নোট লিখতে পারে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য হ্যান্ড রাইটিং। নোট নোট করাটা কিন্তু একটা খুব দক্ষতার বিষয়, সবাই পারে না কিন্তু নোট করতে। নোট মানে হচ্ছে যখন ক্লাসটা করছো, কোন কোন পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়, সেই পয়েন্ট বা কোন সার্কিট নিয়ে আমি মেইনলি আলোচনা করছি, সেই সার্কিট গুলো ড্র করে রাখা, স্ট্রাকচারটা ড্র করে রাখা। তো এগুলো হচ্ছে, বা ফুটনোট। ফুটনোট মানে যেইটা হয়তো আমি স্লাইডে
লিখে তোমাদের শো করলাম না, কিন্তু মুখে বলে তোমাদের বললাম, মানে মেনশন করলাম, সেটাও তোমাদের ফুটনোট হিসেবে খাতায় থাকা উচিত। এগুলো কখন হেল্প করে? যখন তোমরা পরীক্ষা দেবে, তখন পরীক্ষার আগে যখন পড়বে তখন হেল্প হবে, এবং যখন কোনো ইন্টারভিউতে যাবে কি ভাইভা দেবে তখনও কিন্তু তোমাদের জাস্ট খাতাটা পড়লেই হয়ে যাবে, বই খোলার কোনো দরকার পড়বে না। আচ্ছা, রিভার্স বায়াস কন্ডিশনে ইফ দ্য অ্যানোড ভোল্টেজ ইজ লোয়ার, দেখো ঠিক অপোজিট আছে। যখন ফরওয়ার্ড বায়াস কন্ডিশন তোমরা দেখলে তখন কি বলেছিলাম, যখন অ্যানোড ভোল্টেজ ইজ গ্রেটার, হায়ার। রাইট, হ্যাঁ, হায়ার দ্যান দ্য ক্যাথোড ভোল্টেজ, অর তখন কি বলা হয়েছিল যে অ্যানোড ইজ টু বি কানেক্টেড টু দ্য পজিটিভ টার্মিনাল। কিন্তু এখানে দেখো, ইফ দ্য অ্যানোড ইজ connected to the negative terminal of the voltage source and the cathode is connected to the positive terminal of the voltage source, then the diode is in the reverse biased condition. Okay, take opposite. Until the reverse voltage across the diode across the voltage drop হচ্ছে, across the diode exceed a certain voltage. কোন ভোল্টেজ? ব্রেকডাউন ভোল্টেজ। যতক্ষণ না ব্রেকডাউন ভোল্টেজ কে ক্রস করছে ততক্ষণ কোন কারেন্ট ফ্লো করছিল? লিকেজ কারেন্ট। ওকে, এবং লিকেজ সেই কারেন্ট। কারেন্ট, রাইট, এবার সেই কারেন্টটা হচ্ছে একটা মিনিমাম কারেন্ট। কত রেঞ্জে? মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে অ্যাপ্রক্সিমেটলি একটা কারেন্ট ফ্লো করবে। তো সেই কারেন্টটা কখনোই একটা সুইচকে অন করতে পারে না, তাই না? যেরকম তোমরা যদি সিম্পল একটা এক্সাম্পল নাও, ধরে নাও ল্যাপটপের ব্যাটারি, এটা সিম্পল তোমাদের একটা ইনস্ট্যান্ট বলি, তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। আমার একবার ল্যাপটপটা খারাপ হয়ে গেছে, মানে ব্যাটারিটা কিছুতেই চার্জ হচ্ছিল। হ্যাঁ, ল্যাপটপটা খারাপ হয়নি, ল্যাপটপের চার্জারটা খারাপ হয়েছে। কি প্রবলেম হয়েছিল আমি সেটাকে নিজেই ডায়াগনোসিস করলাম, দেখলাম। সেটা হচ্ছে যে ওখানে যে ভোল্টেজটা আসছে, মানে চার্জার থেকে যে ভোল্টেজটা আসছে, সেটা দেখছি যে ফার্স্টে 19 ভোল্ট হচ্ছে, হয়ে গিয়ে আবার 18, 16, 17, 10, 5, 4 হয়ে যাচ্ছে। তো তখন কি হচ্ছিল যে যতবারই আমি চার্জারটা কানেক্ট করছি ফার্স্টে লাইট জ্বলছে, তারপরে লাইটটা অফ হয়ে যাচ্ছে। তার মানে কি ইনস্ট্যান্টলি ও ব্যাটারিটা কোনোভাবে চার্জ আপ হচ্ছে, কিন্তু সেটাকে রিটেন করে ধরে রাখতে পারছে না। তো তখন আমাকে চার্জারটা রিপ্লেস করতে হলো, চেঞ্জ করতে হলো। তার মানে কি, কেন এক্সাম্পলটা দিলাম, যে যখন ইভেন 19 ভোল্টও থাকছে না তখনও কিন্তু ল্যাপটপের ব্যাটারিটা চার্জ হচ্ছে না। তার মানে প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা ইকুইপমেন্টের জন্য পার্টিকুলারলি ভোল্টেজের দরকার, সেই পার্টিকুলার ভোল্টেজ রেঞ্জেরই দরকার, তার থেকে কম হয়ে গেলে হবে না কাজটা। তো এখানেও ব্যাপারটা ইকুয়ালি তোমরা যে সিমিলারলি দেখো অ্যানালজিক্যালি, এটা হচ্ছে যতক্ষণ একটা ডায়োডের মধ্যে দিয়ে একটা লিকেজ কারেন্ট ফ্লো করছে, ধরো তোমাদের আমি বললাম যে ধরো কোনো একজন মানুষের থ্রু আউট দ্য হোল ডে, তার সারাদিনের কাজকর্ম করার জন্য তার 2 বালতি জলের প্রয়োজন। এবার আমি বললাম না, তোমাকে আমি 2 গ্লাস জল দেবো। ইজ ইট পসিবল ফর দ্য হিউম্যান বিং টু কমপ্লিট অল হিজ ওয়ার্ক or her work using that 2 glasses of water? পসিবল এটা? না, তাই নো। তো, পসিবল নয়। তাহলে যে এক্স্যাক্টলি যেটা দরকার, তাহলে একটা সুইচকে অন করতে গেলে আমাদের ফরওয়ার্ড বায়াস করতে হবে, বা যদি রিভার্স বায়াস কন্ডিশনে থাকে, যদি হাই কারেন্ট ফ্লো করাতে হয় রিভার্স কারেন্ট, তাহলে ব্রেকডাউন ভোল্টেজটা ক্রস করাতে হবে। তাহলে লিকেজ কারেন্ট ইজ নট এনাফ তো টার্ন ইট অন। সেটা কিন্তু ভালো একদিকে, কারণ কালকেই বলছিলাম তোমাদের যে এরকম যদি কোনো সুইচ থাকে যেটা দুটো সাইডেই অন হয়ে যাচ্ছে, অন করলেও অন, অফ করলেও অন, সেটা আমরা কখনোই চাইবো না। অ্যাজ এন আইডিয়াল সুইচ, অ্যাজ এ গুড সুইচ, আমরা চাইবো যে সুইচটা একদিকে অন হোক একদিকে অফ হোক। তাহলে এখানেও আমরা চাই যে যতক্ষণ লিকেজ কারেন্টটা ফ্লো করছে, অবভিয়াসলি আমরা যদি সুইচের সাথে কোনো লাইট কানেক্ট করি বা কোনো অন্য লোড কানেক্ট করি, সেই লাইটটাও জ্বলবে না বা সেই লোডটাও চলবে না। তাহলে অবভিয়াসলি ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে একটা লিমিট।
যতক্ষণ অব্দি সুইচটা অফ আছে। তারপরে দেখো কি লেখা আছে, however as beyond the breakdown voltage the reverse current কি হবে, ব্রেকডাউন ভোল্টেজের পর রিভার্স কারেন্ট কি হচ্ছিল, ইনক্রিজ করছিল, increases abruptly। ভালো করে লক্ষ্য করো ওয়ার্ড গুলো, খাতায় লেখো। increases abruptly কথাটা মানে কি, হঠাৎ করে অনেকটা চেঞ্জ করে যাওয়া। ধরে নাও একটা স্টুডেন্ট আছে, একটা স্টুডেন্ট সে 4th সেমিস্টারে সে 40% মার্কস পেয়েছে। এবার হঠাৎ করে 5th সেমিস্টারে গিয়ে সে 90% মার্কস পেয়ে গেল, কি 70% মার্কস পেয়ে গেল মানে সে লেখাপড়া করেছে, সেইভাবে ইমপ্রুভ করেছে। তাহলে কি হলো, এই যে অ্যাব্রাপ্টলি হঠাৎ করেই অনেকটা চেঞ্জ হয়ে গেল, সেটাকে আমরা মেনশন মানে আমরা জেনারেলি ইন্ডিকেট করি বাই দিস ওয়ার্ড abruptly with a small change in the voltage। যেরকম আগের দিনও বলছিলাম তোমাদের যে রিভার্স কন্ডিশনে যখন ব্রেকডাউন হয়ে গেল তখন কিন্তু ভোল্টেজের সেইভাবে কোনো চেঞ্জ নেই, কিন্তু কারেন্টের অনেকটা চেঞ্জ। কিন্তু ব্রেকডাউনের আগে অবধি কি হয়েছে, ভোল্টেজের অনেকটা চেঞ্জ আছে কিন্তু কারেন্ট কম ফ্লো করছে। তাহলে রিভার্স বায়াস কন্ডিশনে সুইচটা কি আছে, অফ আছে। তো অফ সুইচ আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, is represented by reverse bias condition, that is the open circuited switch, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। বেশ, এটা হচ্ছে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স অফ আ পাওয়ার ডায়োড। দেখো এখানে আমি কালকে তোমাদের গতকাল এবং তার আগের দিন অফলাইন ক্লাসেও বলছিলাম যে এখানে দেখো এই পার্টটা যেটা কাট ইন ভোল্টেজ অ্যাপ্রক্সিমেটলি এখানে মানে অ্যারোটা এখানে আছে ঠিকই, কিন্তু 1 ভোল্টটা আমরা এখানে ইজ দ্য কাট ইন ভোল্টেজ, 1 volt approximately. And if you observe or if you study the forward characteristics of the diode, আমি কি বলেছিলাম তোমাদের ক্লাসে যে নর্মাল যে লো পাওয়ার পিএন জাংশন ডায়োড তার থেকে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্সটা কোথায় আলাদা? ম্যাম এটা যেমন মানে নর্মাল পিএন জাংশনে অনেকটা ম্যাম সাইড থেকে যাবে, আর এটা ম্যাম সোজা লং উঠে যাবে, মানে কিছুটা হ্যাঁ তার মানে, হ্যাঁ তার মানে এটা কি করে বলতে হবে, সেটা হচ্ছে মোর লিনিয়ার, বেশি লিনিয়ার, মোর লিনিয়ার। আর যেটা তোমাদের নর্মাল পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে পড়েছিলে সেটা হচ্ছে মোর এক্সপোনেনশিয়াল। এখানেও একটা এক্সপোনেনশিয়াল পার্ট অবভিয়াসলি থাকবে, কারণ ডায়োড মানেই হচ্ছে নন লিনিয়ার, নন লিনিয়ারলি এভাবে ইনক্রিজ করে তারপরে অনেকটাই লিনিয়ার এই পার্টটা। এখানে লেখা আছে ফরওয়ার্ড কন্ডাকশন। কন্ডাকশন কথাটার মানে কি, মানে কারেন্ট ফ্লো করছে, কন্ডাক্ট করছে, ফরওয়ার্ড কন্ডাকশন বা অন স্টেট। এবার রিভার্স, আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমরা দেখে নাও, এখানে লেখা আছে VAK। VAK মানে হচ্ছে অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ। তোমরা খাতাতে এই ক্যারেক্টারিস্টিক্স তো অবশ্যই ড্র করবে এবং এখানে লিখবে ভোল্টেজের জায়গায় লিখবে অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ, অ্যানোড TO2 ক্যাথোড ভোল্টেজ ব্র্যাকেটে ক্যাপিটাল V সাফিক্সে AK। আচ্ছা এবার রিভার্স কন্ডিশন, রিভার্স কন্ডিশনে এখানে লিখবে হচ্ছে রিভার্স কারেন্ট, হ্যাঁ লেখা নেই রিভার্স কারেন্ট, ইট ইজ দ্য রিভার্স কারেন্ট and it is the reverse voltage, x axis এ reverse voltage, reverse current ক্লাসে পড়িয়ে দিয়েছিলাম আগের দিন। আচ্ছা এখানে দেখো রিভার্স লিকেজ কারেন্ট, লিকেজ কারেন্ট, রিভার্স লিকেজ কারেন্ট, রিভার্স বায়াস কন্ডিশন, it is the current voltage characteristics। আচ্ছা এখানে দেখো, এখানে তোমাদের যেটা যেটা তোমাদের স্ট্রাকচার আমি আগে দেখালাম, একই স্ট্রাকচার এখানে হরাইজন্টালি দেখানো হচ্ছে। তবে তোমরা কিন্তু আমি যেটা তোমাদের আগের স্ট্রাকচারটা তোমাদের আগের স্লাইডে দেখিয়েছিলাম ওই স্ট্রাকচারটা কিন্তু তোমরা ড্র করবে। হ্যাঁ এই স্ট্রাকচারটা তোমরা ড্র করবে, মানে ইনিশিয়াল যে স্ট্রাকচারটা এইটা, এই স্ট্রাকচারটা ড্র করলেই হবে, ইট ইজ দ্য স্ট্রাকচার। আর যদি তোমরা এখানে এটাও একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারে দেখো যে দেখো এখানে P প্লাস N মাইনাস আর N প্লাস। আচ্ছা জাংশন কটা আছে, জাংশন কিন্তু দুটো আছে, কিন্তু তার মধ্যে একটা হচ্ছে পিএন জাংশন,
আর আরেকটা হচ্ছে n প্লাস আর n মাইনাস জাংশন। J2 যে জাংশনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে n মাইনাস n প্লাস জাংশন, আর J1 যে জাংশনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে p প্লাস আর n মাইনাস জাংশন। জাংশন মানে হচ্ছে বাউন্ডারি between the two regions, between the two layers. আর অ্যানোড ক্যাথোড তো অলরেডি বলেছি। ডোপিং কনসেন্ট্রেশন, এই যে ডোপিং প্রোফাইলটা এখানে দেখতে পাচ্ছ, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই যে ওপরে যে স্ট্রাকচারটা শো করা আছে তার সাথে সিনক্রোনাইজড ওয়েতেই এখানে ডোপিং প্রোফাইলটা দেখানো হয়েছে। মানে এই যে পি প্লাস লেয়ার, তার থিকনেস হচ্ছে 10 মাইক্রন। তো 10 মাইক্রন অব্দি কি আছে, হাইলি ডোপড, 10⁻19 per cubic centimeter। এখানে লেখা আছে 10⁻19 atoms per cubic centimeter। অ্যাটমস না লিখলেও হবে, per cubic centimeter। এ মানে হচ্ছে পি প্লাস, পি মানে হচ্ছে অবভিয়াসলি আমরা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি দিয়ে ডোপিং করেছি, তো সেটা হচ্ছে অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন। তারপরে হচ্ছে এন মাইনাস। এন মাইনাস তোমরা কি জেনেছো, লাইটলি ডোপ। তো লাইটলি ডোপ মানে কত বললাম আগে, 10⁻14 অ্যাপ্রক্সিমেটলি পার কিউবিক সেন্টিমিটার। তো ওটা হচ্ছে ডোনার কনসেন্ট্রেশন। যেহেতু এন আছে, পি মানে হচ্ছে অ্যাকসেপ্টর থাকতে হবে, আর এন মানে হচ্ছে ডোনার। তো 10⁻14 পার কিউবিক সেন্টিমিটার। আর এখানে হচ্ছে এন প্লাস, তো এখানে হচ্ছে ডোনার কনসেন্ট্রেশন, এখানে থিকনেসটা অনেক বেশি, 250 micrometer বা micron, 10⁻19 per cubic centimeter is the doping concentration। তো তোমাদের পরীক্ষাতে কিন্তু এটাও আসতে পারে যে ডোপিং প্রোফাইল, একটা পাওয়ার ডায়োডের ডোপিং প্রোফাইল ড্র করো, তখন কিন্তু তোমাদের এই ফার্স্ট এন্ড সেকেন্ড পিকচারটা একসাথে ড্র করলেই বেটার। ওকে, কোনো কোয়েশ্চেন এখান থেকে, কোনো কোয়ারি, কোনো বুঝতে পারছো না এরকম কোনো পার্ট? ম্যাম এনিওয়ান? এটা বুঝতে পেরেছি, ক্লিয়ার ম্যাম এটা। ক্লিয়ার? আচ্ছা, এখন অব্দি যা যা বললাম কোনো কোয়েশ্চেন কারো? কারো কোনো কোয়েশ্চেন? বাকি সবাই কোথায়? এখানে অনেকেই রয়েছে পাচ্ছি। এত অব্দি ক্লিয়ার প্রত্যেকে? দীপের আজকে প্রথম ক্লাস, এবং অনেকেরই দীপ, আকাশ, খাড়া, তারপর সন্দীপনেরও আজকে থিওরি প্রথম ক্লাস। তো কোনো কোয়ারি, কোনো জায়গায় কনফিউশন আছে সেটা বলো। এরপরে আরো সিলেবাস এগিয়ে গেলে কিন্তু আর এখানে ফিরতে পারবো না। তো এখন কোনো কনফিউশন থাকলে অবভিয়াসলি তোমরা বলবে। এবং এই যে তোমাদের একটা ইন্টারাকশন করার যে একটা সুযোগ বা করা দরকার তোমাদের পক্ষে, এটা কিন্তু তোমরা মিস করো না। বারবারই বলছি, যে কোনো ক্লাসেই অলওয়েজ ট্রাই টু আস্ক কোয়েশ্চেন্স, মানে কোয়ারি ক্রিয়েট করো। তোমরা কোয়ারি ক্রিয়েট করো না কেন, যে আমার একটা প্রবলেম হচ্ছে, এই জায়গাটা আমার কোয়ারি আছে, বা মানে খুঁজে বার করা। কোয়ারি তখনই হয় যখন সেই জিনিসটা নিয়ে আমরা ভাবি, স্টাডি করি, কনস্ট্যান্ট ভাবতে থাকি। আদারওয়াইজ কি হয়, আমার কাছে পুরোটাই ক্লিয়ার, ঠিক আছে, এখন অব্দি যা যা বলেছি সবটাই হয়তো সবার কাছে ক্লিয়ার হওয়া উচিত, কিন্তু অনেক সময় অনেক পার্ট থাকে যে হয়তো ক্লিয়ার হলো না, সেটা তোমরা খুঁজে বার করবে, আমাকে নেক্সট ক্লাসে বলবে। আচ্ছা, এখানে দেখো, এখানে রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স অফ আ পাওয়ার ডায়োড। তো ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমাদের কালকে তোমরা গতকাল ল্যাব করেছো, সুইচিং ক্যারেক্টারিস্টিক্স। আরেকটা নাম হচ্ছে সুইচিং ক্যারেক্টারিস্টিক্স ইজ অলসো নোন অ্যাজ দ্য রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স অফ আ পাওয়ার ডায়োড। দেখো দুটো পিকচার এখানে শো করা হয়েছে, তোমরা কিন্তু কপিতে অবশ্যই এই ডায়াগ্রামটা ড্র করবে। ওপরে হেডিং দাও, রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স অফ আ পাওয়ার ডায়োড। সো প্রথমটা হচ্ছে ভেরিয়েশন অফ কারেন্ট উইথ টাইম, আর দ্বিতীয়টা হচ্ছে ভেরিয়েশন অফ ভোল্টেজ উইথ টাইম। কপিতে ড্র করো তুমি। X axis is the time axis, Y axis is the forward current or current axis। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে কারেন্টটা লেখা হয়েছে এটা কিন্তু স্মল লেটারে লেখা হয়েছে। অবভিয়াসলি এই স্মল লেটারে যে লেখা হলো তার কিন্তু একটা সিগনিফিকেন্স আছে, এমনি এমনি নয়। সো আইটি ইজ দ্য
ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট মানে কি, যে এটা ভ্যারি করছে, কনস্ট্যান্ট নয়। উইথ টাইম দ্য কারেন্ট ইজ ভ্যারি। ইনস্ট্যান্ট, যেরকম আমি বলি না ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট থেকে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট এসছে কথাটা। ইনস্ট্যান্ট কথাটার মানে কি? তৎক্ষণাৎ, সেই সময়, সেই মুহূর্তে। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ড যে তোমরা প্লটটা দেখতে পাচ্ছ, এখানে ভোল্টেজ। কেউ কি আমাকে বলতে পারবে, গতকাল আমি বলেছিলাম তোমাদের যে এখানে লক্ষ্য করে দেখো এই কারেন্টটা কিন্তু বেশি আছে, ফরওয়ার্ড কারেন্ট। ফরওয়ার্ড কারেন্ট তার মানে সুইচটা অন আছে, কিন্তু দেখো ভোল্টেজটা কম আছে, আর এখানে ভিডি লেখা আছে। কি মানে, কি বলেছিলাম? কারেন্টটা হাই কেন আর ভোল্টেজটা কম কেন? একই সময়, সময়টা তো একই না। এই যে 0 থেকে স্টার্ট করে T1 অব্দি, T=T1 অব্দি, এখানে কারেন্টটা, বা একটু আগে অব্দি দেখে নাও, এখান থেকে এই যে কার্সরটা যেখানে মার্ক করলাম, কারেন্টটা আইএফ আছে, হাই আছে, কিন্তু ভোল্টেজটা কম আছে, কম্পারেটিভলি কম আছে, এবং সেই ভোল্টেজটা হচ্ছে ভিডি। তো ভিডিটা কি? ভিডিটা হচ্ছে ডায়োড ভোল্টেজ। ওকে, তো ডায়োড ভোল্টেজ কি বলেছিলাম, যখন একটা ডায়োড অন কন্ডিশনে থাকে তখন ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ, সেটা কম হয় না বেশি হয়? কম হয়। কম হয়। কিন্তু কত হয়? ভ্যালুটা কত হওয়া উচিত পাওয়ার ডায়োডের ক্ষেত্রে? অ্যাপ্রক্সিমেটলি 1 ভোল্ট। 1 ভোল্ট। 1 ভোল্ট হওয়া উচিত। আর যেখানে হয়তো কারেন্টটা অনেক বেশি, ধরে নাও 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, সেখানে 1 অ্যাম্পিয়ারের কাছে 1 ভোল্ট কিছুই না, খুব কম। তো এইবার ভালো করে যদি আমরা লক্ষ্য করি, যে গতকালকে তোমাদের বলছিলাম যে যখন ইনপুট ভোল্টেজটা নেগেটিভ হয়ে যাচ্ছে বা ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, তখন ডায়োডটা আস্তে আস্তে অফ হয়ে যাবে। আমি যে কথাটা ইউজ করলাম, গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে অফ হবে। এটা কেন বলছি? এরকম তো হতে পারতো যে আমি এরকম তো কখনো হয় না, না, যে বাড়িতে আমি সুইচটা, ফ্যানের সুইচটা অফ করে দিলাম, ফ্যানটা 2 মিনিট পরে অফ হলো। এটা কখনো আমরা দেখিনি। বা আমি লাইটের সুইচটা অফ করে দিলাম, লাইটটা 2 মিনিট পরে অফ হলো। ইট ইজ নট ডিজায়ার। আমরা কখনো চাই না যে এরকম কোনো সুইচ থাকুক যেটা এত স্লো। সো কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছ, যেটা তোমরা কালকে মেজারমেন্টও করলে, রিভার্স রিকভারি টাইম, দেখলে মাইক্রো সেকেন্ড অর্ডারে আসছিল। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে, বা বলতে পারো যে মাইক্রো সেকেন্ড মানে তো খুব কম, 10⁻⁻6 সেকেন্ড, তাহলে আমরা কেন এত বেশি ওয়ারিড? কিন্তু একটা সার্কিটের জন্য, যদি তোমরা কোনো একটা সার্কিট কখনো বানাও, দেখতে পাবে যে মাইক্রো সেকেন্ড অর্ডারের যে সুইচিং টাইম বা রিভার্স রিকভারি টাইম, এটাও কিন্তু অনেক। এটাও অনেক। এবং এটাও কিন্তু একটা সার্কিটকে মানে হ্যাম্পার, তার যে পারফরমেন্স কে হ্যাম্পার করতে পারে, এফেক্ট করতে পারে। তো এখানে যেটা বলার বিষয়, ভালো করে লক্ষ্য করো যে এই কারেন্টটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ করছে, এবং এই পয়েন্টটাকে কি বলা হয়েছিল? জিরো ক্রসিং পয়েন্ট। বা জিরো ক্রসিং পয়েন্টটা ক্রস করার পর এই কারেন্টটা কিন্তু আরো নেগেটিভ হয়ে যাচ্ছে। জেনারেলি আমরা কি জানি, যে একটা সুইচ অফ হয়ে গেল মানে কোনো কারেন্ট ফ্লো করবে না। তো কারেন্ট কেন ফ্লো করছে? এই কারেন্টটা নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ হয়ে গিয়ে আবার কারেন্টটা ডিক্রিজ, এই অ্যারোটা ফলো করো, এই কারেন্টটা আবার ডিক্রিজ করছে, কমে যাচ্ছে। কমে গিয়ে কত হচ্ছে? 25%। যদি এই কারেন্টটাকে আমরা বলি IRM, এই ম্যাক্সিমাম যে কারেন্টটা এসছে এটাকে যদি বলি আমরা IRM, মানে ম্যাক্সিমাম রিভার্স রিকভারি কারেন্ট বা IRR, তার যে 25%, 25% মানে কি? 25/100, তার মানে 0.25। তো 0.25 অফ IRR, এটা হচ্ছে এই পয়েন্টটা। এখানে যদি লাইন ড্র করি, তাহলে এই যে জিরো ক্রসিং থেকে এত অব্দি যে সময়টা লাগলো 25% হতে, কারেন্টটার ম্যাক্সিমাম কারেন্টের 25% হতে, সেই সময়টাকে আমরা কি বলেছিলাম? কালকে ল্যাবও করলে তোমরা, বলো সেই কারেন্টটার নাম কি, সেই টাইমটার নাম কি, যে সময়টা লাগলো
What is the TRR name? TRR. TRR এর full form কি? TRR এর full form টা কি? ম্যাম Reverse রিভার্স রিকভারি টাইম। Reverse recovery time, right? তো রিভার্স রিকভারি টাইম দেখো, যে এত অব্দি তোমরা গতকাল করেছো, কিন্তু টি এ অ্যান্ড টি বি, টিএ অ্যান্ড টিবি দুটো পার্ট দেখতে পাচ্ছ, খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো জিরো ক্রসিং থেকে ভালো করে লক্ষ্য করো, এই অ্যারোটা আমি নিচের দিকে এইভাবে ডিক্রিজ, কারেন্ট যেদিকে ইনক্রিজ করছে সেই দিকে নিয়ে যাচ্ছি। তাহলে এই পয়েন্টে আসা অবধি যতটা সময় লেগেছে সেটা হচ্ছে টি এ দিয়ে ডিনোট করা হয়। টি এ দিয়ে আমরা লিখি, স্মল টি সাফিক্সে স্মল এ। আরেকটা হচ্ছে যে এই ম্যাক্সিমাম কারেন্ট থেকে কত অবধি যাব আমরা, কত অবধি যাব, 25% অফ IRR। ভুল করেও পরীক্ষার সময় এই ডায়াগ্রামটা কিন্তু ভালো করে স্কেল পেন্সিল বা স্কেল পেন ঠিকঠাক করে ইউজ করে ড্র করবে। আর এখানে লক্ষ্য করো, ভুল করেও কিন্তু এই যে ডটের যে লাইনটা, এইটা এখানে না দিয়ে যদি এখানে দিয়ে ফেলো জিরোতে, তাহলে কিন্তু সবটাই ভুল হয়ে গেল। দেখো তখন এক্সামিনার ভাববে স্টুডেন্ট কিছুই জানে। তার মানে হচ্ছে যে 25% যে তোমার এলো, এই 25% অব্দি যে টাইমটা আমরা দেখলাম, এই যতটা সময় লাগলো, এই সময়টাকে আমরা বলি, ডিনোট করি টি বি দিয়ে। ওকে, এবার এই দুটোর যে সামেশন, মানে টি এ প্লাস টিবি ইকুয়াল টু হচ্ছে টি আর আর। দুটোকে সাম করে দেখতেই পাচ্ছ তোমরা, এখান থেকে এত অব্দি হচ্ছে টি আর আর। এবার দেখো কিউ আর টা কি জিনিস, এটাকে কিউ আর বলেও লেখা হয় বা কিউ আর আর। এবার একটা কোয়েশ্চেন তোমাদের মাইন্ডে আসা উচিত বা এসেছে বা করতে পারতে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে কেন এই টাইমটা লাগছে, কেন একটা কারেন্টকে, একটা সুইচকে আমরা অফ করে দিচ্ছি, তাকে রিকভার করতে একটা সময় লাগছে। রিকভার যদি বাংলায় বলো সেটা মানে হচ্ছে আগের জায়গায় ফিরে আসছে, মানে সুস্থ, যেটা আমরা বলি সুস্থ হয়ে উঠতে। তা সেই রিকভারি টাইম এতটা কেন, সেটা হচ্ছে যখন চার্জ ফ্লো হচ্ছে, তাই তোমরা যে পাওয়ার ডায়োডের যে স্ট্রাকচারটা দেখলে, যখন চার্জ ফ্লো হচ্ছিল, মানে কারেন্ট ফ্লো হচ্ছিল, কারেন্ট ফ্লো মানে কি, চার্জ ফ্লো হচ্ছে। কারেন্ট মানে কি, হোয়াট ইজ কারেন্ট? কারেন্ট মানে হচ্ছে না ইলেকট্রন or the whole, whatever it is, charge flow per unit time। তাহলে চার্জ ফ্লো হলেই তখনই কারেন্ট ডেভেলপ করে, জেনারেট করে। তো এই চার্জ যখন ফ্লো হচ্ছে তখন ডিপ্লিশন লেয়ার, যেটা এন মাইনাস লেয়ারের মধ্যে অ্যাবজর্ব হচ্ছিল, তো সেই এন মাইনাস লেয়ারে অনেক চার্জ অ্যাকুমুলেট হচ্ছিল। অ্যাকুমুলেট মানে হচ্ছে জমা হচ্ছে। এবার যখন ডায়োডটা ফরওয়ার্ড কন্ডিশনে ছিল, তখন এই চার্জ গুলো জমা হয়েছে ওখানে এন মাইনাস লেয়ার। এবার যখন হঠাৎ করে রিভার্স বায়াস করে দেওয়া হলো, ডায়োডটা তো প্রিপেয়ার্ড নয় যে ও রিভার্স বায়াস হয়ে যাবে। তো অবভিয়াসলি যে চার্জ গুলো স্টোর করা রয়েছে, সেই চার্জ গুলো কিন্তু কিছুটা সময় নেয় ওখান থেকে সোয়েপ্ট আউট হতে। সোয়েপ্ট আউট মানে সেখান থেকে বেরিয়ে আসতে, এন মাইনাস লেয়ার থেকে বেরিয়ে আসতে। এই যে এর জন্য যে সময়টা লাগছে, সেই টাইমটাই হচ্ছে টি আর। আমি খুব সিম্পল ওয়েতে বললাম, প্র্যাকটিক্যালি কিন্তু এতটাও ইজি নয় ব্যাপারটা হচ্ছে। আচ্ছা, এই ক্যারেক্টারিস্টিক গুলো তোমরা ড্র করে রাখবে। আচ্ছা, এই ব্যাপারটা এখন এক্ষুনি বুঝতে পারবে না, তবে তোমরা এইটাও ড্র করতে পারো যদি মনে হয় এটা ইজি লাগছে আগের ডায়াগ্রামের থেকে, মানে এই যে ডায়াগ্রামটা দেখালাম এর থেকে যদি এইটা ইজি লাগে, তো এইটাও তোমরা ড্র করতে পারো। এই যে এখানে লক্ষ্য করে দেখো, এই যে টি এ যে সময়টা আছে, টি এ, আর এটা হচ্ছে টিবি। যদি এরকম হতো যে, ভালো করে লক্ষ্য করো, এইখান থেকে তো স্টার্ট হচ্ছে, টিবিটা শুরু হচ্ছে এখান থেকে, এখানে গিয়ে টিবিটা শেষ হয়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট, বা এখানে গিয়ে শেষ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। এবার কথা হচ্ছে যে যদি এইটা এতটা স্লাগিশ না হতো, স্লাগিশ কথাটা মানে কি, এতটা ডিলেড না হতো, যদি আমরা
যদি আমরা এরকম ড্র করতে পারতাম, হ্যাঁ, যদি এখানে ক্যারেক্টারিস্টিক্স এরকম আসতো তাহলে কি হতো? ডিফারেন্স কি এই গ্রিন লাইন আর এই রেড লাইনটার মধ্যে? কি ডিফারেন্স? কি ডিফারেন্স চোখে পড়ছে? এখানে 25% কোথায় হচ্ছে? দেখো ক্লাস হয়েই এসছে, 3 মিনিটস বাকি আছে, বলো ডিফারেন্সটা কি চোখে পড়ছে এইটা আর এটার মধ্যে? অ্যাপ্রক্সিমেটলি আমি যদি বলি এখানে ডিফারেন্স নেই দুটোর মধ্যে, দুটোই সেম, তার মানে না ম্যাম, ডিফারেন্স নেই কোন, দুটো একই, ডিফারেন্স দুটো লাইন। আছে আছে ma'am, আছে আছে। ডিফারেন্সটা তো খুব ইজি, সেটা হচ্ছে দেখ এখানে যদি আমরা টি বিটা দেখো, টি বি তো এখান থেকে স্টার্ট হচ্ছে, মানে যেখানে আই আর আরটা হয়েছে ম্যাক্সিমাম কারেন্ট রিচ করে গেছে, তারপর থেকে আমরা টি বিটা ক্যালকুলেট করতে শুরু করেছি। তো যদি আমরা এই রেড কার্ভটাকে কনসিডার করি তাহলে এই টাইমটা তো কমে যাচ্ছে, টি বি তো এখান থেকে এত অব্দি হচ্ছে, তাই না? যদি আমরা রেড কার্ভটাকে কনসিডার করি তখন তাহলে এই যে টিবি টাইমটাই কমে যাচ্ছে। কিন্তু আবার যদি আমরা গ্রিন কার্ভটাকে কনসিডার করি তাহলে কিন্তু টিবির টাইমটা এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি আসে। তাহলে কোনটার ক্ষেত্রে তোমরা দেখলে এই টিবি টাইমটা বেশি? অবভিয়াসলি গ্রিন লাইনটার ক্ষেত্রে, তাই তো? ইয়েস অর নো? ইয়েস ম্যাম। গ্রিন লাইনটার ক্ষেত্রে। বাকিদের কি হলো? বাকিদের কোনো উত্তর নেই কেন? সবাই কিন্তু আনসার করো, বারবার বলছি, শুধু শুধু অ্যাটেন্ডেন্স পেয়ে কোনো লাভ নেই কিন্তু। শুধু অ্যাটেন্ডেন্স পেয়ে ঠিক আছে, সেটাও প্রয়োজন নিশ্চয়ই, কিন্তু ব্যাপারটা বুঝতেও হবে। বুঝে নিজেরা, এখন সবে ক্লাস শুরু হয়েছে, এখনো যদি তোমাদের এনার্জি লুজ করে ফেলো তাহলে কিন্তু খুব মুশকিল। অলওয়েজ ট্রাই টু ইন্টারাক্ট ইন দ্য ক্লাস। আচ্ছা এখানে দেখো, এখানে তাহলে মানে কোনটা ফার্স্ট বলো তো রিকভার করবে? কোনটা ফার্স্ট জিরোতে পৌঁছাবে? এটা হচ্ছে জিরো, কোনটা আগে পৌঁছাবে, রেড না গ্রিন? রেড লাইন। রেড লাইনটা আগে পৌঁছাবে। তাহলে যেই ধরনের ডায়োডে এই মানে টিবি টাইমটা কম লাগে, টি এ টাইমটা কমই আছে দেখো, টিবি টাইমটা যেই ডায়োডে কম হবে সেই ডায়োডকে আমরা বলবো ফাস্ট রিকভারি ডায়োড। ঠিক আছে, দু ধরনের মানে পাওয়ার ডায়োডকে যদি আমরা টিবির রেসপেক্টে ক্লাসিফাই করি, ভাগ ভাগ করে দিই, তাহলে একটা হচ্ছে স্লো রিকভারি ডায়োড বা গ্র্যাজুয়াল রিকভারি ডায়োড, যেটা গ্রিন লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা, এটা হচ্ছে গ্র্যাজুয়াল রিকভারি ডায়োড। আর যেটা রেড লাইন আমি ড্র করলাম এটা হচ্ছে ফাস্ট রিকভারি ডায়োড। ফাস্ট রিকভারি ডায়েট মানে ফাস্ট কথাটার মানে কি? এফএএসটি, ফাস্ট মানে দ্রুত, যেটা তাড়াতাড়ি রিকভার করবে। তাহলে এত অবধি মনে রেখো। নেক্সট ক্লাসে কিছু ক্যালকুলেশনস আছে তোমাদের পরীক্ষায় আসে, যেখান থেকে আমরা কারেন্ট মানে এই যে আই আর আর, টি আর আর, এগুলোর ইকুয়েশন ফাইন্ড আউট করে নেব। সেটা হচ্ছে সেই ক্যালকুলেশন গুলো আমরা নেক্সট দিন করব। জাস্ট আ মিনিট, ডোন্ট লিভ দ্য ক্লাস, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। আচ্ছা আমি একটু মানে রোল কল মানে নেম কল করছি, তো ইয়েস বলবো। আচ্ছা আব্দুল, আকাশ খাড়া, আকাশ প্রামাণিক, Yes, ma'am. Yes, ma'am. দীপ, তারপর সন্দীপন, Yes, ma'am. সায়ন্তন, স্নেহাশিস, সুস্মিতা। ইয়েস ম্যাম। ঠিক আছে। Hello, ma'am. I'm Deep, ma'am. হ্যাঁ দীপ, আমি অ্যাটেন্ডেন্স দিয়েছি। আচ্ছা সবাইকে আরেকবার বলে দিচ্ছি যে তোমরা যে অ্যানালগ ইন্ডাস্ট্রিয়াল যা যা ক্লাস করাবো তার জন্য কিন্তু সেপারেট কপি মেনটেন করবে, প্রত্যেকে সেপারেট কপি মেনটেন করবে, এবং আজকে যে ক্লাসটা করানো হলো তার নোট অবশ্যই প্রত্যেকের খাতায় যেন থাকে। ওকে।
Okay, thank you all.